ওই মহিলা আরো বলেছে যে মাই যেন রান্নাটা করে, মাই যেন ওকে খাইয়ে দেয়। মা সেই আবদারও মেনে নিয়েছে। মা ওকে খাইয়ে দিয়েছে, ও স্বাদের অনুষ্ঠানে রান্না করেছে, ছবি টবিও তুললো একসাথে। আমার মা শ্রীময়ী সেনগুপ্ত সব মঞ্জুর করে দিয়েছে, যা যা চেয়েছিল। খুব ভালো করেছো তুমি আজকে এসেছো, নয়তো এই অভূতপূর্ব দৃশ্যটা না মিস করতে। চোখটা সার্থক হলো তোমার, দেখো। মার্ভেলাস, জাস্ট মার্ভেলাস। বললেই পারতে কলেজ স্ট্রিটের ওখান থেকে আসছিলাম, মেডেল, শিল্ড, ট্রফি, অ্যাওয়ার্ড কিছু একটা নিয়ে আসতাম তোমার জন্য। অবশ্য শুধু তোমার জন্য নিয়ে আসতাম না, একটা অনিন্দ্যবাবুর জন্যও নিয়ে আসতাম। আলাদা আলাদা করে তোমাদের দুটো অ্যাওয়ার্ড দিতাম। সত্যি যা খেল দেখালে তোমরা, আমি বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। তারপর মেসোমশাইকে সব দেখার পর গৃহত্যাগ করলেন? ওনাকে তো দেখছি না কোথাও। দাদুভাই সকাল থেকে ওপর থেকে আর নামেনি, কথাও বলেনি কারোর সাথে। আমার মনে হয় না দাদুভাইয়ের নিচে আসার কোনো ইচ্ছে আছে। অ্যাকচুয়ালি রোহিত আঙ্কেল, তুমি এসেছো ভালো হয়েছে। হয়তো দাদুভাই এবার একটু কথাবার্তা বলবে। একটা মানুষ আর কতই বা সহ্য করতে পারে, আর কতটাই বা নিতে পারে। কেন না নেবার কি আছে? শ্রীময়ী যখন এতটা মুক্ত মনস্কা, এতটা লিবারেল, সব কিছু অ্যাকসেপ্ট করে নিয়েছে, তখন তোমার দাদু ভাইয়ের না নেবার কি আছে? শুধু এই মহিলা কেন, এ বাড়ির কেউই আমার কর্তব্যের তালিকায় পড়ে না, কিন্তু তবুও আমি করেছি। কেন জানেন? কারণ ওই মেয়েটি এরকম একটা অ্যাডভান্স স্টেজে মুখ ফুটে বলেছিল যে এই অবস্থায় তো সবার স্বাদ হয়। আমারও খুব ইচ্ছে আমার স্বাদ হোক। যদি আমার ভালো মন্দ কিছু একটা হয়ে যায়, তাহলে আমারও তো আক্ষেপ রয়ে যাবে যে আমার ইচ্ছেটা পূর্ণ হলো না। আর তাছাড়া আরও বলেছিল যে কেউ যদি নাও করে, তুমি আমার স্বাদের ব্যবস্থা করবে শ্রীময়ী। ওর এই কথাটা শুনে আমার মনে হলো, আমার স্বাদের মানুষটাকেই যখন ওকে দিয়ে দিলাম, তখন ওর স্বাদ দিতে আমার অসুবিধাটা কোথায় বলুন তো? তাই আমি ওর এই ইচ্ছেটা পূরণ করেছি। তাছাড়া ও আরো বলেছিল যে শ্রীময়ী, আমাকে প্রথম তুমি খাইও, সেই জন্য আমি খাইয়ে দিলাম। না খাইয়ে দেওয়ার কি আছে বলুন? জুনগু আমার কাছে আমার এক্স হাজব্যান্ডের ওয়াইফ, আর আমার এক্স হাজব্যান্ডের প্রতি আমার তো কোনো অনুভূতি নেই। এই যে হাজব্যান্ড শব্দটা না, এটা কিন্তু আমি সবার প্রথম ঘৃণা করতে শিখেছি এই অনিন্দ্য সেনগুপ্তকে দেখে। তাই তার বউ যদি আমার কাছে কিছু চায়, আমার কাছে ওটা ওই পাড়া প্রতিবেশী যদি কেউ কিছু আমার কাছে চায় সেরকমই, এর বেশি কিছু আর না। হ্যাঁ, আমার পক্ষে সম্ভব হয়েছে তাই আমি দিয়ে দিয়েছি, ব্যাস। দারুণ যুক্তিগুলো কিন্তু তুমি দারুণ খাড়া করেছো। তোমার এই সম্পর্কের ইকুয়েশনগুলো কিন্তু তুমি দারুণ সাজিয়েছো। যুক্তি খাড়া করার মতন কিছু নেই রোহিতা। আমার মন খুব ভালো করে জানে আমি কেন এসব করেছি। আমিও জানি তুমি কেন করেছো। আপনার সঙ্গে এ ব্যাপারে আমার মিলবে না। তোমার সঙ্গে আমাদের কারুরই মিল হবে না গো বৌদি। এই একটা দুটো ব্যাপারে সবার সঙ্গেই অমিল রয়ে গেল, তাতে অবশ্য তোমার কিছু এসে যায় না। তারপর অনিন্দ কেমন এনজয় করছেন আজকের দিনটা? দারুণ। হ্যাঁ, সেটা তোমায় দেখেই বোঝা যাচ্ছে। সেই যদি বাইরে থেকে সবকিছু দেখে বোঝা যেত না, তাহলে এই পৃথিবীটা
বাইরের দেখার উপরেই চলতো ডিঙ্কা। তার মানে আপনি বলতে চাইছেন যে অন্তরের দেখা বলে কিছু একটা আছে, আর আপনি এই অন্তরের দেখার উপর বিশ্বাস করেন। আপনি কারো অন্তর দেখতে পান? পান কি? যাকে আমার মনে হয় জুনের আনন্দটা নষ্ট করার কোনো মানে হয় না। জুন, তুমি বসো, খেয়ে নাও। তোমার বাপের বাড়ির সবাইকে বলো তুমি কি খেতে চাও, তারা তোমাকে খাইয়ে দেবে। আমি একটু ওপরে যাব। হ্যাঁ, বলছিলাম যে আমি ওপরে যাচ্ছি, আপনি আসবেন তো? সত্যি কথা বলতে কি, এসবের পর না আর এই বাড়ির ত্রিসীমানায় পা রাখার প্রবৃত্তি হচ্ছে না। কিন্তু কি করব, মেসোমশাইয়ের সঙ্গে দেখা করতে এসেছি, না দেখা করে চলে যাব? বেশি দিন তো আপনার এই বাড়িতে আসার প্রয়োজন হচ্ছে না। একটা সময় তো বাবার কাছ থেকে আপনাকে বিদায় নিতেই হবে। এটা ঠিক বলেছ। এবার তো আমার বিদায় নেবার পালা এসেই গেল। আর তাপসা, দেখছি এসব এই আনন্দ নিকেতনে না আর আসার কোনো ইচ্ছেই রইল না। তুমি পারো শ্রীময়ী, ইউ আর আ জিনিয়াস। সত্যি কথা বলবো রোহিত আঙ্কেল, যদি উপায় থাকতো না এই মুহূর্তেই বাড়ি ছেড়ে চলে যেতাম। চলে যা না, আমি কি আটকে রেখেছি নাকি? কতবার তো বলছি অন্য জায়গায় বাড়ি ভাড়া করে বউকে নিয়ে আলাদা সংসার পাত করছিস না কেন সেটা? আন্টি তুমি আমাকেই বা কেন ডেকেছিলে? এই দৃশ্য দেখাবে বলে ডেকে এনেছিলে? না না, এই দৃশ্যটাকে তোমরা এত বড় করে কেন দেখছো সেটাই তো আমি বুঝতে পারছি না। আন্টি কম্প্রোমাইজ করারও একটা লিমিট থাকে। কম্প্রোমাইজ করতে করতে তুমি এমন জায়গায় পৌঁছে গেছো যে কোনটা কম্প্রোমাইজ আর কোনটা জেনুইন ফিলিং সেটা নিজেই বুঝতে পারছো না। তোমরা আমাকে চিনতে পারোনি। হ্যাঁ, একমাত্র তুমি আমাদের সকলের কাছে অচেনা রয়ে গেলে। সত্যিই তাই, আপনারা কেউই আমাকে চিনতে পারেননি। সত্যিই যদি চিনতে পারতেন তাহলে এই ব্যাখ্যাটা একটু অন্যরকম ভাবে করতেন। যাকে এখানে দাঁড়িয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই, কথায় কথায় আরো সময় নষ্ট হবে। জুন, বলছি যে এবার তুমি বসো, তোমার বাপের বাড়ির সবাইকে বলো যে তোমাকে একটু খাইয়ে দেবে, তুমি যা যা খেতে চাও। আর তোমার স্বামীকে বলো এবার দয়া করে ক্যামেরাটা নিয়ে আসতে, সুন্দরভাবে ছবি তুলে দেবে। এখন তো আর ছবি তুলতে কোনো অসুবিধে নেই। আপনারা একটু খাইয়ে দিন ওকে। হ্যাঁ, কি খেতে চায়? রোহিত আঙ্কেল চলো, এখানে দাঁড়িয়ে আর লাভ নেই। সত্যি বলতে কি ডিঙ্কা, পা দুটো না স্থাণু হয়ে গেছে, নড়তে চাইছে না। এমন দুর্লভ দৃশ্য দেখা বোধহয় তোমার কপালে ছিল রোহিত আঙ্কেল। যাকে যখন এসে পড়েছো তখন প্লিজ একবার দাদু ভাইয়ের সঙ্গে দেখা করে চলো। চলো চলো। ডিঙ্কা, বলো। না কিছু না। কিছু না? অকারণে অপ্রয়োজনে আমাকে কিংবা আমাদের কাউকে ডাকবে না। তোমার নতুন বউ তো বাচ্চা হচ্ছে, তাকে নিয়ে বাকি জীবনটা কাটানোর কথা ভাবো। মনে করো আমরা তোমার পুরনো জীবনের স্মৃতি, যে স্মৃতির সাথে তোমার এই মুহূর্তে কোনো সম্পর্ক নেই। ডিঙ্কা বাবা, যত জোর দিয়ে কথাগুলো বললি ঠিক ততটা জোরই রাখতে পারবি তো? যখন আমি থাকবো না তখন